যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে লেবাননে আবারও ইসরায়েলি আগ্রাসন, নিহত বেশ কয়েকজন। যুক্তরাষ্ট্রের আপত্তির পরও নতুন সরকারের মন্ত্রিসভায় হিজবুল্লাহ। ট্রাম্পের গ্রিনল্যান্ড কিনে নেওয়ার আগ্রহে স্বাধীনতা আন্দোলনে নতুন গতি, আগামী মাসে সাধারণ নির্বাচনে নির্ধারণ হতে পারে ভবিষ্যৎ। আবারও পরমাণু কর্মসূচি জোরদারের হুমকি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার। যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়ার সামরিক সহযোগিতার তীব্র সমালোচনা। নির্বাচনের আগে বিক্ষোভে উত্তাল জার্মানি, অভিবাসন বিদ্বেষী কট্টরপন্থী দল এএফডিকে ভোট না দেওয়ার আহ্বান আন্দোলনকারীদের। এবং নিরাপত্তা ও বাড়তি ভিড় এড়াতে হজের আগেই বিশেষ পদক্ষেপ সৌদির। বাংলাদেশ সহ 14 দেশের মাল্টিপল ভিসা সাময়িক স্থগিত, চালু থাকছে একক প্রবেশ। যুদ্ধবিরতির মধ্যেই লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় 6 জন নিহত হয়েছেন। গণমাধ্যমের তথ্য অনুযায়ী সারা নামের এলাকায় অবস্থিত হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে তেল আবিব। এদিকে প্রধানমন্ত্রী নওয়াফ সালামের নেতৃত্বে লেবাননে নতুন সরকার গঠিত হয়েছে। 24 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভায় যুক্তরাষ্ট্রের মতের বিপরীতেই রয়েছে হিজবুল্লাহর সদস্যের নাম। গেল নভেম্বর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপরও ইসরায়েলের সামরিক বাহিনী প্রায় হিজবুল্লাহর ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে। স্থানীয় সময় শনিবার লেবাননের পূর্বাঞ্চলের সারা এলাকায় ড্রোন হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এই ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। এই হামলার দায় স্বীকার করেছে তেল আবিব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুচারুভাবে এ হামলা করেছে বলে দাবি ইসরায়েলের সামরিক বাহিনীর। এদিকে দীর্ঘ 2 বছর পর যুদ্ধবিধ্বস্ত লেবাননে পূর্ণাঙ্গ সরকার গঠন করা হয়েছে। স্থানীয় সময় শনিবার লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ে জানায় নওয়াফ সালামকে প্রধানমন্ত্রী করে 24 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এই মন্ত্রিসভায় হিজবুল্লাহ সদস্যদেরও নাম রয়েছে। প্রেসিডেন্ট কার্যালয় আরও জানায় অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন জানান, লেবাননের ক্ষমতা ভাগাভাগি পদ্ধতি অনুসারে সালাম সরকারের 24 মন্ত্রী খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সমানভাবে বণ্টন করা হয়েছে। লেবাননে সরকার গঠনের ব্যাপারে মার্কিন দাবির বিপরীতে হিজবুল্লাহ ও আমাল মুভমেন্টকে নতুন সরকারের মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। দুটি দলের 5 জন মন্ত্রী থাকছেন, এর মধ্যে আমাল মুভমেন্টের 3 জন এবং হিজবুল্লাহর 2 জন। এর আগে শুক্রবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠকে দেশটির সরকার থেকে হিজবুল্লাহকে বাদ দেওয়ার দাবি জানান ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য বিষয়ক উপরাষ্ট্রদূত মর্গান অর্টাগাস। দায়িত্ব বুঝে নেওয়ার সময় লেবাননের ব্যাপক সংস্কারের অঙ্গীকার করেছেন নতুন প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। সেই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলারও প্রতিশ্রুতি দেন তিনি। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে বিশ্লেষকরা জানান, শুধু অর্থনীতি ও পুনর্গঠন ছাড়াও নতুন সরকারকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বজায় রাখতেও বেগ পেতে হবে। তারা আরও জানান, হিজবুল্লাহ সহ সব অরাজনৈতিক সশস্ত্র গোষ্ঠী নিরস্ত্র করতে আন্তর্জাতিক চাপের মুখে পড়তে পারে সালাম সরকার। গাজার নেটজারিম করিডোর থেকে বাফার জোন পর্যন্ত সম্পূর্ণ এলাকা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করে নিয়েছে নেতানিয়াহু প্রশাসন। হামাসের দাবি, সেনাদের প্রত্যাহারের মধ্য দিয়ে ইসরায়েলের গাজা দখল মিশনের ব্যর্থতার তালিকায় আরও একটি সংখ্যা বাড়ল। বিশ্লেষকরা বলছেন, গুরুত্বপূর্ণ এই করিডোর থেকে নেতানিয়াহু বাহিনী সরে যাওয়ায় গাজায় মানবিক ত্রাণ পৌঁছানো আরও সহজ হবে। এই পদক্ষেপটি যুদ্ধবিরতির জন্য অত্যন্ত গুরুত্ব বহন করবে বলেও মনে করছেন তারা। কারণ এর আগে নেতানিয়াহু বলেছিলেন, কোনো মূল্যেই এ করিডোর থেকে তেল আবিব তাদের সামরিক বাহিনীর সদস্যদের সরাবে না। জো বাইডেনের পর এবার সাবেক পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের নিরাপত্তা অনুমোদন বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন থেকে তারা আর কোনো গোপন সরকারি তথ্য বা গোয়েন্দা রিপোর্ট দেখতে পারবেন না। ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিলের পরদিনই সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করলেন ট্রাম্প। শনিবার হোয়াইট হাউসের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে জানান, বাইডেনের ডেপুটি অ্যাটর্নি জেনারেল লিসা মোনাকোর নিরাপত্তা অনুমোদনও বাতিল করা হয়েছে। 6 জানুয়ারি ক্যাপিটল হিলের তদন্তে তারও গুরুত্বপূর্ণ অবদান ছিল। 2021 সালে ক্যাপিটল হিল
হিলে হামলার ঘটনার পর ট্রাম্পের নিরাপত্তা ছাড়পত্র তুলে নিয়েছিলেন বাইডেন। তখন তিনি বলেন, ট্রাম্পের আচরণ প্রমাণ করে তিনি আর গোপন গোয়েন্দা তথ্য পাওয়ার উপযুক্ত নন। ক্ষমতা গ্রহণের পর যেন একই পথ অনুসরণ করছেন ডোনাল্ড ট্রাম্প। পূর্বসূরি প্রশাসনের একের পর এক সুবিধা বাতিল করছেন তিনি। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এমন সিদ্ধান্ত আগামী মার্কিন রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। যদিও বাইডেন ও তার দল নিরাপত্তা ছাড়পত্র বাতিলের সিদ্ধান্ত নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি। ট্রাম্পের আগ্রহে নতুন গতি পেয়েছে গ্রিনল্যান্ডের স্বাধীনতা আন্দোলন। স্বাধীনতার বিষয়ে ডেনমার্কের সঙ্গে ভবিষ্যৎ আলোচনায় তাদের অবস্থান শক্তিশালী করবে বলে জানিয়েছে প্রধান স্বাধীনতাপন্থী দল নালেরাক। আগামী 11 মার্চের সাধারণ নির্বাচনে গ্রিনল্যান্ডের স্বাধীনতা ইস্যুটি প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ডে আগামী 11 মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এবারের নির্বাচনে ডেনমার্ক থেকে দ্বীপটির স্বাধীনতা প্রাপ্তির বিষয়টি প্রাধান্য পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্বের কারণে ডেনমার্কের উচিত দ্বীপটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে ছেড়ে দেওয়া। ট্রাম্পের এমন বক্তব্যে নতুন করে গতি পেয়েছে গ্রিনল্যান্ডের স্বাধীনতা আন্দোলন ইস্যুটি। ডেনমার্কের সঙ্গে আলোচনায় বসে নিজেদের অবস্থান তুলে ধরার কথা জানায় দ্বীপটির প্রধান স্বাধীনতাপন্থী দল নালেরাক। নালেরাক দলের প্রার্থী জুনো বার্থেলসেন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, 2009 সালের একটি আইনের ধারা কার্যকর করার জন্য প্রচারণা চালাচ্ছে দলটি। এই আইনে গ্রিনল্যান্ডের সম্পূর্ণ স্বাধীনতা নিয়ে আলোচনার অধিকার রয়েছে। একবার এই ধারা কার্যকর হলে ডেনমার্কের সঙ্গে আলোচনা শুরু করবে গ্রিনল্যান্ড। দ্বীপটি স্বাধীন রাষ্ট্র হলে নালেরাক যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পরিকল্পনা করবে বলেও জানান তিনি। বর্তমানে গ্রিনল্যান্ডের 31 আসনের মধ্যে 5টি আসন রয়েছে নালেরাকের। তারা কোপেনহেগেনের সঙ্গে আলোচনা শেষ করে আগামী 4 বছরের মধ্যে একটি গণভোটের আয়োজন করতে চায়। তবে ট্রাম্পের মন্তব্যে কোপেনহেগেনে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। দেশটির প্রশাসন স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে গ্রিনল্যান্ডের প্রতিরক্ষার বিষয়ে অবহেলা করেছে। এরই পরিপ্রেক্ষিতে গেল সপ্তাহে ডেনমার্কের আইন প্রণেতারা গ্রিনল্যান্ডের সামরিক উপস্থিতি বাড়াতে প্রায় $2 বিলিয়ন বরাদ্দ দিতে রাজি হন। গ্রিনল্যান্ড 1953 সাল পর্যন্ত ডেনমার্কের একটি উপনিবেশ ছিল। 1979 সালে এর পার্লামেন্ট প্রতিষ্ঠার মাধ্যমে স্বায়ত্তশাসন লাভ করে দ্বীপটি।